শুভ সকাল। দেশে এবং বিদেশে যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশনে। আপনারা জানেন বিআরবি হসপিটালস টেলিপ্রেসক্রিপশন সরাসরি প্রচারিত হচ্ছে। দর্শক, আজকে আমরা কথা বলবো দাঁত এবং মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতা নিয়ে। আমাদের সাথে আছেন ডক্টর নাশিদ তাবাসসুম ত্রিনা, তিনি কনসালটেন্ট, ডেন্টাল সার্জারি বিভাগ, বিআরবি হসপিটালস, ঢাকা। ডক্টর নাশিদ, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আপনাকে। আমরা যদি প্রথমে যে প্রশ্নটা করি যে দাঁত এবং মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতা আমরা কি বুঝি? ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আসলে দাঁত ও মুখগহ্বরের স্বাস্থ্য সচেতনতা বলতে শুধু যে আমরা দুই বেলা ব্রাশ করব বা ব্রাশিং জিনিসটা এটাকে বোঝায় না। এটা অ্যাজ এ হোল আপনার পুরা মুখের যে পরিচর্যাটা এবং রোগ মুক্তির জন্য আমাদের যে আইডিয়াল অভ্যাসগুলো থাকে এবং সেইটার জন্য সার্বিক জ্ঞান রাখা, এই বিষয়টাকেই বোঝায়। আচ্ছা, তাহলে আপনি বলছেন যে দুই বেলা দাঁত ব্রাশ করা, আমরা কিন্তু জানি যে দুই বেলা, আর আপনারা আবার বলে থাকেন যে প্রতিবার খাওয়ার পরে দাঁত ব্রাশ করা। আসলে আমাদের দাঁত আর মুখ গহ্বরের যদি আমরা যত্ন নিতে চাই, আমাদের কি করা উচিত? আসলে দুই বেলা ব্রাশ করা বলতে প্রতিবেলা ব্রাশ করে মানে খাওয়ার পরে ব্রাশ করা এই কথাটা ঠিক না। আমাদের একদম আইডিয়ালি যে ইনস্ট্রাকশন দেওয়া থাকে আমরা দিয়ে থাকি পেশেন্টকে, সেটা হলো আপনার রাতে খাওয়ার পরে ঘুমাতে যাওয়ার আগে ব্রাশ করবে এবং সকালবেলা উঠে নাস্তা খাওয়ার পরে ব্রাশ করবে। এই দুই বেলায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এছাড়াও মুখ গহ্বরের স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা বলে থাকি যে খাবার খাওয়ার পরে ব্রাশ করার আগে আমরা যেন ডেন্টাল ফ্লসিংটা করি, কারণ ব্রাশ তো দাঁতের সব জায়গায় পৌঁছায় না। তো দুই দাঁতের মাঝখানে যে জায়গাটা থাকে সেখানে কিন্তু খাবার জমে থাকে। তো সেটার জন্য আমাদের বিভিন্ন ধরনের ইন্টারডেন্টাল ব্রাশ থাকে সেটা এবং ডেন্টাল ফ্লস থাকে, এগুলো দিয়ে ফ্লসিং করে তারপর ব্রাশ করলে ভালো। এছাড়াও বিভিন্ন মাউথওয়াশ পাওয়া যায়, বিভিন্ন কন্ডিশনের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের মাউথওয়াশ সাজেস্ট করে থাকি। কারো ক্ষেত্রে লং টাইম ইউজ করতে বলে, কারো ক্ষেত্রে স্পেসিফিক কিছু টাইমের জন্য ইউজ করতে বলা হয়। এছাড়াও মুখের স্বাস্থ্য রক্ষার জন্য ভালো খাবার মানে আইডিয়াল যে ফুড, এটাও খুব ইম্পর্ট্যান্ট। আমরা যে বাজারে জাঙ্ক ফুড থাকে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার, স্টিকি ফুড, সুগারি ফুড, এগুলো আসলে অ্যাভয়েড করতে হবে। জি। তো আপনি বলছেন যে ডেন্টাল ফ্লস ব্যবহার করা, কিন্তু আমরা কিন্তু আমাদের একটা অভ্যাস, আমরা দেখি যে ম্যাচের কাঠি বা এমনি কাঠি বা যা পাচ্ছি তাই দিয়ে আমরা কিন্তু দাঁত কুতানো শুরু করছি। এবং যদি আপনি যে রেস্টুরেন্টগুলোর কথাও বলেন, যদি রেস্টুরেন্টে ওখানে কিন্তু একটা কাঠি জাতীয় টুথপিক বলে, এটা আসলে কতটুকু জাস্টিফাইড বা এটা ব্যবহার করা উচিত কিনা? হ্যাঁ, এটা একেবারেই জাস্টিফাইড না, কারণ অনেকে আবার সেফটিপিন, টুথপিক এগুলো ইউজ করে। এগুলো যেমন হয় কি ভাইয়া, মানে এটা উডেনের তৈরি থাকে, কাঠের বা কাঠির। এগুলা হচ্ছে যখন আপনি মাড়িতে খোঁচাবেন, ওটা তো মাড়িতে ইনজুরি হবে। তো দেখা যায় যে অনেক সময় এটা ভেঙে মাড়ির ভেতরে মাংসের মধ্যে লেগে থাকতে পারে। সেখান থেকে দেখা যায় যে কোনো পায়োজনিক একটা ইনফেকশন হয়ে যাচ্ছে, পাস বের হচ্ছে। সো এইটা আসলে একেবারেই ইন্ডিকেটেড না। আমরা ইনস্ট্রাকশন দিয়ে থাকি ডেন্টাল ফ্লস ইউজ করতে। ওখানে দেখা যায় যে সুতাটা থাকে, এবং নর্মালি অনেকে সুতা দিয়েও করা যাবে না, কারণ সুতাটা তো ধারালো থাকে। তো ডেন্টাল ফ্লসটা যেটা হয় যে সেটার মধ্যে বিভিন্ন ধরনের অ্যান্টি ক্যারিয়াস প্রপার্টি থাকে এবং একটা ওয়াক্সের কোটিং দেওয়া থাকে এবং অ্যান্টিসেপটিক বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে এই জিনিসটা বানানো হয়। সো ওই টুথপিক, আলপিন, এগুলো কোনো কিছুই আসলে ইউজ করা যাবে না ডেন্টাল ফ্লস ছাড়া। ডাক্তার নাশিদ, আমরা যেটা দেখি যে আসলে দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমরা বুঝি না। মানে আমরা কিন্তু দাঁতের কিন্তু যেটা আপনি বলছেন যে সচেতনতা, সেটার ব্যাপারে আমাদের কিন্তু অনেক ঘাটতি আছে। জি। আমরা কখন ডাক্তার কাছে যাই? দাঁতে ব্যথা হলে ডাক্তার কাছে প্রচন্ড যাই, ব্যথা যখন হয়, এটা কিন্তু চাই না। আসলে এক্স্যাক্টলি নিয়মটা কি আসলে আমার দাঁতের চিকিৎসার ব্যাপারে? ধরেন আপনারা প্রিভেন্টিভ যে মেজারগুলো, সেটা আপনারা কি নিতে পারি? দাঁতের ক্ষেত্রে যখন কোনো একটা রোগের উপসর্গ কিন্তু ভাই আগে থেকেই দিতে থাকে মানুষকে, এবং যখন দাঁতের ক্ষেত্রে ছোট কোনো সিমটম, কোনোটাকে কিন্তু আসলে ইগনোর করা উচিত না। অনেক সময় সিভিয়ার যখন কন্ডিশন হয়ে যায়, সেই ক্ষেত্রে আমাদের দাঁতটাকে আর রক্ষা করার অপশন থাকে না। যাতে দাঁতের যে মজ্জাটা থাকে, সেই মজ্জাটা পর্যন্ত যদি ডেন্টাল ক্যারিজ হয়ে চলে যায়, তখন আর দাঁতের লাইফটাই থাকে না। তো আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টে চলে যেতে হয়, অথবা কোনো ক্ষেত্রে এটা আর রেস্টোর করা যায় না, সেক্ষেত্রে ফেলে দিতে হয়। সেক্ষেত্রে কি করণীয়? যদি আপনাকে কোনো একটা সিমটম দেয়, ধরেন আপনি পানি খেতে যাচ্ছেন, ঠান্ডা পানি বা গরম পানি, এতে আপনার দাঁতে শিরশির একটা অনুভূতি সৃষ্টি হচ্ছে, তখন বুঝে নিতে হবে আমার নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। অথবা আপনি অজু করতে, কুলি করতে যাচ্ছেন বা কোনো একটা ফল বাইট করতে গেলেন, দেখলেন ফলের ভেতরে
একটা লাল মানে রক্ত লেগে আছে বা কুলি করতে গেলেন ব্লাড চলে আসছে, তো এই ক্ষেত্রে বুঝতে হবে যে আপনার মাড়িতে কোনো প্রবলেম আছে। এবং দাঁতে যদি কখনো কালো গর্ত দেখা যায়, ছোট গর্ত, সেটা আপনার ব্যথা হচ্ছে না, তারপরেও এটা আমাদের কাছে শরণাপন্ন হতে হবে, কারণ দাঁতের কোনো ক্ষয় মানে পার্মানেন্ট ক্ষয়, এটা নিজে নিজে রিপেয়ার হবে না, অবশ্যই কাজ করে সেটাকে ফিল আপ করতে হবে। সো আগে থেকেই আমাদের এই মানে জিনিসগুলো প্রাথমিক লক্ষণগুলো দেখা দিলেই আপনাদের দেখা কাছে মাত্রই আসতে হবে। আসা উচিত। জি। না আপনি যে কথা বলছেন যে দাঁতে শিরশির করা, আমরা কিন্তু এটা খুব কমন, আমরা কিন্তু পাই যে ঠান্ডা পানি খেতে গেলে খেতে পারছি না, জি শিরশির লাগে, অথবা গরম পানিতেও দেখা যায় শিরশির লাগে। জি। তো শিরশির যদি লাগে তাহলে আমরা কি রোগটা বুঝতে পারি যে দাঁতে কি হয়েছে? দাঁতের ক্ষয়, কোনো কারণে দাঁতের ক্ষয় হয়েছে, অনেক সময় ঠান্ডা গরম ওয়েদারের সময় দেখা যায় যে শীতকালে আমাদের দাঁতের সেন্সিটিভিটি অনেক বেড়ে যায়, কারণ দেখা যায় বাইরের ওয়েদারটা ঠান্ডা আর মুখের যে নর্মাল টেম্পারেচার এটার মধ্যে একটা তারতম্য সৃষ্টি হয়। সেই সময় বারবার রিপিটেড হা করছি, আমরা কথা বলছি, পানি খাচ্ছি, বাইরের টেম্পারেচারটা মুখে আসছে, এভাবে রিপিটেড চেঞ্জের কারণে দেখা যায় যে দাঁতের ভেতরে মাইক্রোস্কোপিক এক ধরনের ক্র্যাক হয়। এই ক্র্যাকটার কারণে সেন্সিটিভিটি হয়, কারণ দাঁতের 3-4টা লেয়ার থাকে, এনামেল, ডেন্টিন, পাল্প। দাঁতের যখন প্রথম লেয়ারটা এনামেল সেটা যখন ডিস্ট্রয় হয়ে যায়, ক্ষয় হতে থাকে, তখনই আসলে ডেন্টিন পর্যন্ত চলে গেলে সেখানে অনেক ছোট ছোট ডেন্টিনাল টিউবুল থাকে, এটাই সেন্সিটিভিটিটা ক্যারি করে। তো এই ক্ষয়গুলো বিভিন্ন কারণে হয়, শুধুমাত্র যে ঠান্ডা ওয়েদার তা না, অনেকের ফল্টি ব্রাশিং টেকনিকের কারণে হতে পারে, অনেকে জোরে জোরে আমরা একদম হরাইজন্টাল মোশনে ব্রাশ করি, এটার কারণে কিন্তু অনেকে ভাবে যে দাঁতটা হয়তো পরিষ্কার হচ্ছে জোরে ব্রাশ করার জন্য, কিন্তু দাঁতের এনামেলের লেয়ারটা কিন্তু ক্ষয় হচ্ছে, একদম লাইন ধরে দাঁতটা কেটে যায়, যেটাকে আমরা অ্যাব্রেশন বলি। না তাহলে সেক্ষেত্রে এক্স্যাক্টলি, কারণ আমরাও কিন্তু বুঝি না যে জি জি দাঁতটা জি। ব্রাশ করবো কি করে। হ্যাঁ। আপনি যেটা বলছেন এইভাবে অ্যাব্রাপ্টলি করলে দাঁতের জি। ক্ষয় হতে পারে, তা আসলে করার নিয়মটা কি? নিয়ম, এটা অনেকগুলো ওয়ে আছে। তো নর্মালি আমরা আমাদের টার্মে অনেকগুলো টার্ম ইউজ করে আসলে বলা হয়, ওটা বললে হয়তো বুঝবেনও না। আমি যেটা সহজে বলি সেটা হচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে অথবা উপর নিচ করে আস্তে আস্তে সফট ব্রেসেলের টুথব্রাশ দিয়ে 2 থেকে 2.5 মিনিট ব্রাশ করতে হবে। এভাবে হরাইজন্টাল মোশনে হার্ড ব্রেসেলের টুথব্রাশ দিয়ে কখনোই দাঁত ব্রাশ করা যাবে না, করলে দাঁতের মারাত্মক ক্ষতি হয় এবং এই ক্ষয়টা হতে থাকে। তার মানে সফট ব্রাশ দিয়ে এবং উপরে নিচে করে আমরা জি জি জি, বা সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে। ডক্টর নাশিদ, একজন দর্শক যুক্ত হয়েছে আমাদের সাথে, আমরা ফোন কলটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, কে আছেন আমাদের সঙ্গে? আপনার নাম, পরিচয় এবং বয়স বলে আপনার সমস্যার কথাটি বলুন। হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলুন। জি আসসালামু আলাইকুম স্যার। জি আপনার নামটি বলুন। স্যার আমার নাম ডাক্তার রুহুল আলম। জি রুহুল আলম, জি। স্যার চিনছেন? আমি বক্তব্যটি অ্যাসোসিয়েট প্রফেসর স্যার। আমি চিনতে পেরেছি আপনাকে। সরকার- ধন্যবাদ ডক্টর রুহুল, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনার সমস্যার কথাটি আচ্ছা যদি স্যার, ওই বলতেন। যে আমি না ওই ম্যাডামকে একটা প্রশ্ন করতে চাই স্যার। জি ওই বলুন। আমার ওই পার্মানেন্ট দাঁত মনে করে আমার দুধ দাঁতটা ফেলে দেওয়া হয়েছিল স্যার। তো পার্মানেন্ট দাঁত আর দুধ দাঁত এটার পার্থক্যটা কেমনে বোঝেন? আচ্ছা ডাক্তার রুহুল, আপনি তো বক্ষব্যাধিতে আছেন, আপনি অ্যাসেট প্রসেসে আছেন, আপনার দাঁতের যে সমস্যার কথা নিশ্চয়ই ডাক্তার রাশিদ উত্তর দিবেন। উনি যেটা বলেছেন যে দুধ দাঁত এবং পার্মানেন্ট দাঁত, ভাই এটা কবে ফেলেছেন? উনি কি লাইনে আছেন এখনো? উনি বোধহয় এই আমার জি রুহুল, আপনি কবে দাঁতটা ফেলেছেন? কত বছর স্যার এটা বয়সে? অনেক আগের ঘটনা। আমি যখন 14-15 বছর বয়স তখন এই ঘটনাটা ঘটছিল স্যার। আচ্ছা 14-15 বছর বয়সে, মানে এখন ওরা যেটা প্রশ্ন, দাঁত মানে দুধ দাঁত একটা প্রশ্ন না, এখন ওইটা পরে বুঝতে পেরেছি। বোঝা গেছে যে এটা দুধ দাঁত ছিল, ওইখানে ওই পার্মানেন্ট দাঁত ছিল, দুধ দাঁত মনে করে ফেলাই দেওয়া হয়েছে। আচ্ছা এখন আপনি যদি একটু বলতে আর কি। ধন্যবাদ দর্শক আপনার সুন্দর কোশ্চেনের জন্য। প্রথমত হচ্ছে যে কোনো দাঁত ফেলার আগে অবশ্যই তাকে আমরা সাজেস্ট করি একটা এক্সরে করতে, ওপিজি এক্সরে বলে, অর্থোপেন্টোমোগ্রাম। দাঁতের পুরো মুখের দাঁতের একটা ছবি আসবে, সেটাতে দেখে নিতে হবে। কারণ মানুষের দুধ দাঁত, বাচ্চাদের দুধ দাঁত থাকে 20টা, সেটা রিপ্লেস হয়ে আসে 32টা দাঁত। তো 20টার পরেও যে বাকি দাঁতগুলো থাকে সেগুলো কিন্তু কোনো দাঁত পড়ে আসে না, ডিরেক্ট আসে। মোস্ট প্রবাবলি ওনার ডিরেক্ট যে দাঁতগুলো এসেছে এবং 6 বছর বয়সে 4টা 6 নাম্বার দাঁত, যেটাকে আমরা ফার্স্ট মোলার বলি, সেটা চলে আসে 6 বছর বয়সেই। এই ভুলটা অনেকেই করে যারা নতুন ডক্টর বা প্র্যাকটিস শুরু করছে বা ইন্টার্ন করতে যাচ্ছে, হয়তো প্রপার হিস্ট্রি না নিয়ে ওনার এক্সরেটা না করে ভুলবশত দাঁতটা হয়তো ফেলে দিয়েছে এবং এটাই হয়েছে। কারণ ওনার 14 বছর তখনও আক্কেল দাঁত আসেনি, তার আসলে সেই মোলার টুথ, ফার্স্ট মোলার ডিরেক্ট এসেছে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা খুবই অ্যালার্মিং, এটা কখনো কোনোভাবেই কোনো ডাক্তারের এই
বিষয়টা এক্সরে না করে, এবং দাঁতের বিভিন্ন ধরনের শেপ আছে, অ্যানাটমি আছে, ওগুলো আমরা দেখলেই বুঝতে পারি কোন দাঁতটা কোন ধরনের এবং কোন দাঁতটা পার্মানেন্ট, কোন দাঁতটা ডেসিডুয়াস বা দুধ দাঁত। তো সেই ক্ষেত্রে যদি ওনার দেখতে চিনতে ক্লিনিক্যালি বুঝতেও ভুল হয়, সেক্ষেত্রে অবশ্যই একটা এক্সরে করে কনফার্ম হয়ে নিতে হবে। না, আপনি যে কথা বলছেন যে ঠিকই আছে, ওর জন্য এটি প্রযোজ্য হয়েছে, যেটা কিন্তু ও কিন্তু অ্যাসোসিয়েট প্রফেসর রেসপিরেটরি মেডিসিনে, এবং ডাক্তার রুহুল কিন্তু এখন বয়স ধরেন 50-এর কাছাকাছি, 14 বছর বয়সের সময় এক্সরেও ছিল কিনা, যে কথা বলছেন ওপিজি এক্সরেটা ওরকম ছিল কিনা বা অ্যাভেলেবিলিটি ছিল কিনা, হয়তো ঢাকাতে হতো, বাইরে হতো না, সেরকম হতে পারে। 14 আমার মনে বছর হয় আপনি যে কথাটি বলছেন যে আসলে একটা এক্সরে করে জেনে তারপরে দাঁতটা ফেলা জি, উচিত। এবং এক্সরে তো আমি সেকেন্ড অপশন বললাম। এখন তো লেটেস্ট আরও অনেক ধরনের এক্সরে আছে, আরবিজি এসেছে, রেডিও ভিজিওগ্রাফি আমরা যেটা দিয়ে করি, সিবিসিটি আছে, অনেক ধরনের এক্সরে আছে। তো ওপিজিটা আগে থেকেই ছিল। আর যদিও না থাকে, একজন ডক্টর অবশ্যই একটু বেসিক জ্ঞান তার থাকবে, যে দাঁতের অ্যানাটমিটা দেখে এবং কাস্প দেখে, দাঁতের সাইজ দেখে মেজারমেন্ট করে কিন্তু অবশ্যই দাঁতটা করতে হবে, এবং দেখলেই বোঝা যায়। এবং ওই দাঁতটা যেমন ডেসিডুয়াস টুথের পরে যে মোলার টুথটা, ওটার অ্যানাটমিটা স্ট্রাকচারটাই অন্যরকম থাকে, একটু লার্জ থাকে, বাল্কি থাকে, বিভিন্ন বিষয় আছে। এটা অবশ্যই একটা ডাক্তার রুহুল বুঝবে। বিষয়টা বুঝতে পেরেছে। আমরা যে প্রসঙ্গে ছিলাম, আমরা ছিলাম যে দাঁতের শিরশির করা বা দাঁতের রোগের যে কথাটি আপনি বলছিলেন, আমরা আরেকটি কথা বলেছিলাম যে মাড়ির রোগ। জি জি। আসলে মাড়ির কি রোগ হয়? মাড়ির তো খুবই, এটা একদম বেসিক, সবারই হয়ে থাকে। এই জন্য আমরা বলি যে বছরে 2 বার অবশ্যই নিকটস্থ ডেন্টাল সার্জনের কাছে গিয়ে চেক আপ করে আসা। তো মাড়ির রোগ বলতে আমরা বুঝি যে মাড়িতে যে এক ধরনের প্রদাহ হয়, ইনফ্লামেশন হয়, মাড়ি ফুলে যায়, যেটাকে আমরা জিঞ্জিভাইটিস বলি। এই জিঞ্জিভাইটিসটা মেইন, এবং এটার কারণে মাড়িতে রক্ত পড়ে এবং পাথর জমে, পাথর বলে, অনেকে স্টোন বলে, আমরা আমাদের টার্মে এটাকে ক্যালকুলাস বলে থাকি। প্রপার ওয়েতে যদি ব্রাশিংটা না হয় বা লং টাইম যদি উনি স্কেলিং ডক্টরের কাছে এসে না করে, তখন দেখা যায় যে দাঁতের মাড়ির লেয়ারে দাঁতের সাথে যে মিটিং পয়েন্টটা আছে সেইখানে পাথর জমতে থাকে, এবং পাথর জমতে জমতে দাঁতের মাড়িকে প্রেসার দেয়, এবং সেটার কারণে মাড়ি নিচের দিকে নামতে থাকে, যেটাকে আমরা জিঞ্জিভাল রিসিশন বলি। সেই কারণে দেখা যায় দাঁতের সেন্সিটিভিটিও বাড়ে, দাঁত দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়, এবং দাঁত যে স্ট্রাকচার দিয়ে ধরে থাকে লিগামেন্টগুলো, পেরিওডন্টাল লিগামেন্ট, ওটাও উইক হয়ে যায়। তো প্রপার ওয়েতে যদি ট্রিটমেন্টটা না করা হয়, স্কেলিংটা না করা হয়, কিউরেটেজ আছে, তো এইগুলো যদি প্রপারলি না করা হয়, তখন দেখা যায় যে দাঁতটা পড়েও যেতে পারে। তো মাড়ির রোগকে কখনোই অবহেলা আসলে করা যাবে না। তার মানে আপনি বলছেন যে মাড়ির রোগ হলে অবশ্যই চিকিৎসকের, আপনি একটা কথা অবশ্যই। বলছেন যে বছরে 2 বার, মানে এটা কি নর্মালি আপনারা যারা মানে ডেন্টাল ভালো রাখার জন্য, দাঁত জি, ভালো জি, রাখার জি, জন্য বা জি, তার জি। মাড়ির রোগটা যাতে না হয়, সেজন্য অবশ্যই। 2 বার করে ডক্টরের চিকিৎসা নেওয়া উচিত? কারণ হচ্ছে প্রথমে বললাম, আপনি যতই ব্রাশ করেন, প্রপার ওয়েতে আসলে প্রত্যেকটা দাঁতের জায়গাগুলো স্পর্শ করা পরিষ্কার হয় যায় না, না। পরিষ্কার হয় না, যেটা আমরা স্কেলিংয়ের মাধ্যমে ক্লিন করে দিতে পারি। এবং আপনি প্রথমে একটা কথা বলেছিলেন যে আমরা যখন প্রচণ্ড ব্যথা হয়ে, এছাড়া কিন্তু দাঁতের ডাক্তারের কাছে যাই না। এটা আমাদের এটা নরমাল নর্মাল, যে কোনো ক্ষেত্রেই আমরা প্রচণ্ড ব্যথা ফিল না করলে আমরা যাই না। দাঁতের জিনিসটা হচ্ছে কি, যখন প্রচণ্ড ব্যথা হয়ে যাবে তখন কিন্তু একদম লাস্ট স্টেজে চলে যায়, দাঁতটার সংরক্ষণ করার জন্য আসলে সময়টা থাকে না। এই জন্য যে ছোট ছোট সিমটমগুলো দিচ্ছে, সেন্সিটিভিটি বা রক্ত পড়া, এই ধরনের একটু ব্যথা, এই ধরনের কিছু হলে অবশ্যই ডাক্তারের কাছে যেতে হয়। এবং যখন 6 মাসে একবার ভিজিটে আসবে, তখন আমরা প্রত্যেকটা দাঁত ধরে ধরে যখন আমরা চেক করে স্কেলিংটা করে দিচ্ছি বা দেখে দিচ্ছি, কাউন্সিলিং করছি, তখন তার ছোটোখাটো যে কোনো ধরনের রোগ কিন্তু আমরা তাকে আইডেন্টিফাই করে দিতে পারি, এবং তৎক্ষণাৎ আমরা সেটার জন্য ব্যবস্থা নিয়ে ট্রিটমেন্টটা দিতে পারি। তো এই আরেকটা কথা যেটা আমরা প্রায়ই বলি যে ডেন্টাল ক্যারিস, জি। ডেন্টাল ক্যারিস আমরা শুনি যে ডেন্টাল ক্যারিস, আপনি বলছেন যে প্লাগ, ডেন্টাল প্লাগ। সো ডেন্টাল ক্যারিসটা আসলে কি? ডেন্টাল ক্যারিসটা হচ্ছে ওই যে বললাম, দাঁতের ভেতরে ছোট ক্যাভিটিটা কখন হয়? ক্যাভিটিটা তো আসলে ক্যারিস থেকেই হয় নর্মালি। বেসিক্যালি এই ক্যারিসটা হচ্ছে যখন আমরা মুখটাকে প্রপার ওয়েতে ক্লিন করতে পারছি না, ব্রাশ করতে পারছি না, বা মনের অজান্তে ফ্লসিং করছি না, সেই সময় দেখা যায় 2 দাঁতের মাঝখানে খাবার জমছে, বা যে সারফেসটা আছে অক্লুসাস সারফেস, সেখানে খাবার জমে থাকছে, ছোট ছোট খাদ্যকণা জমতে 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 পচে সেখানে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে দেখা যায় যে দাঁতটা ক্ষয় হতে থাকে, এবং অনেক সময় কালো স্পট দেখা যায়। ওইটাই বেসিক্যালি মানে ডেন্টাল ক্যারিস। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ডেন্টাল ক্যারিস হলে আপনি ট্রিটমেন্ট, আপনি বলছেন যে স্কেলিং, একটা কথা বলছেন স্কেলিং করা। স্কেলিং হচ্ছে মাড়ি রোগ হলে নর্মালি যখন পাথর হয়, তখন স্কেলিং করলে সেই পাথরগুলোকে আমরা সরিয়ে দিই। একজন সুস্থ মানুষের কতদিন পর পর স্কেলিং করা উচিত? নর্মালি 6 মাস পর পর আমরা বলি, মিনিমাম হলেও বছরে একবার তো করবে। বছরে একবার করে এটি স্কেলিং করা উচিত। জি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা হচ্ছে, আপনি বলছেন দাঁতের ক্ষয়ের কথা,
আসলে দাঁতের ক্ষয় কেন হয়? যেমন আমাদের একটা ধারণা আছে যে ক্যালসিয়াম কমে গেলে, শরীরের ক্যালসিয়াম কমে গেলে দাঁত ক্যালসিয়াম দিয়ে তৈরি হয়, এরকম একটা ধারণা কিন্তু থাকে। আসলে দাঁতের ক্ষয়টা কেন হয়? আসলে ক্যালসিয়াম, ভিটামিন ডি এগুলো তো অবশ্যই বেসিক জিনিস মানে ডেভেলপমেন্টের যেটা জন্য, রিকোয়ারমেন্টস হিসেবে আমাদের লাগবে। হাড্ডি বলেন, বোনস, সব কিছুর জন্য এটা তো বেসিক। কিন্তু দাঁতের ক্ষয়ের জন্য অনেকগুলো কারণ। একটা আমি তখন আপনাকে বললাম যে অ্যাব্রেশন, যে অনেক ভিগোরাস মোশনে জোরে জোরে যখন আমরা ব্রাশ করছি তখন কিন্তু দাঁতের ক্ষয় হচ্ছে এক ধরনের, সার্ভাইকালি এক ধরনের ক্ষয় হচ্ছে। তারপর ক্যারিজের মাধ্যমে এক ধরনের ক্ষয় হয়, যেটাকে আপনি স্কেলিং মানে বলতে চাইছেন, ওইটারও কিন্তু আলাদা ট্রিটমেন্ট আছে, রেস্টোরেশনের মাধ্যমে, ফিলিংয়ের মাধ্যমে ক্যারিজটা রিমুভ করা যায়। তারপর হচ্ছে অনেকে লং টাইম ধরে মাউথ ওয়াশ ইউজ করে, তখন দেখা যায় যে দাঁত ব্রিটেল হয়ে যায়, তখনও ক্ষয় হয়। আবার অনেকে দাঁত কাটার অভ্যাস আছে, রাতে ঘুমানোর সময় দেখা যায় যে দাঁত কাটে, সেই ক্ষেত্রেও এক ধরনের ক্ষয় হয়, সেটাকে আমরা অ্যাট্রিশন বলি। বয়স্কদেরও এই ক্ষয়ের বিষয়টা অনেক দেখা যায়। এছাড়াও আরও অনেকে যারা সাইট্রাস জাতীয় জুস বেশি খায়, আমরা বলি যে মানে কোক, ফান্টা, এই ধরনের খাবার যখন, জুসগুলো যখন বেশি খাওয়া হয় তখনও দাঁতের এক ধরনের ক্ষয় হয়, যেটাকে আমরা ইরোশন বলি। এভাবে বিভিন্ন ধরনের কারণে আমাদের দাঁত ক্ষয় হতে পারে। আপনাদের কাছে যখন রুগীরা যায়, আমরা যেটা দেখি, প্রথমে আপনারা করেন যে টেম্পোরারি ফিলিং, তারপর আপনারা করেন পার্মানেন্ট ফিলিং, তারপর আপনারা করেন রুট ক্যানেল, তারপর করেন ক্যাপ। আসলে এই বিষয়গুলো যদি একটু বলতেন যে আসলে কখন কোনটা করা হয়। হ্যাঁ, এটা আমাদের ট্রিটমেন্টেরই এক ধরনের প্রোটোকল। তো যখন দাঁতের সেনসিটিভিটি শুরু হয়, শিরশির ভাবটা শুরু হয়, তারও আগে আমরা একটা ফ্লুরাইড অ্যাপ্লিকেশন করি, ফ্লুরাইডের সেনসিটিভিটিটা কমিয়ে দেওয়া হয়। তো যদি তখন সেনসিটিভিটি না কমে তখন আমরা রেস্টোরেশনে যাই। যদি দাঁতের ক্যাভিটিটা নর্মাল টু মিডিয়াম সাইজের থাকে তখন আমরা চেষ্টা করি রেস্টোরেশন দেওয়ার। তো আমাদের যদি তখন ডাউট হয় যে ক্যাভিটিটা নর্মালের চেয়ে একটু বড়, বাট দাঁতের নার্ভ পর্যন্ত টাচ করে নাই, নার্ভ পর্যন্ত যখন টাচ করে যায় তখন তো ব্যথা সৃষ্টি হয়, তখন আর রেস্টোরেশনে কাজ হয় না। তো ওই ডাউটটা যে পেশেন্ট আমাদেরকে বলছে যে আমার ব্যথা নেই কিন্তু আমার ক্যাভিটিটা হয়েছে, শিরশির করে, তো একটু লার্জ যদি ক্যাভিটি হয় বাট নার্ভকে টাচ না করে যায়, তখন আমরা একটা ট্রিটমেন্ট ফিলিং, যেটাকে আপনি টেম্পোরারি ফিলিং বলছেন, ট্রিটমেন্ট ফিলিং দিয়ে অবজার্ভ করি 7 দিন বা 14 দিন যে আপনার কোনো ব্যথা হচ্ছে কিনা আপনি দেখবেন। উনি যদি তখন আমাদেরকে হিস্ট্রি দেয় যে না 7 দিন পরে এসে আমার কোনো ব্যথা নাই, তখন আমরা একটা লেয়ার লাইনিং দিয়ে, বেস দিয়ে, তারপরে আমরা একটা পার্মানেন্ট রেস্টোরেশন দিয়ে দিই। বাট যদি তার এই ক্ষয় হতে হতে ডেন্টিন, এনামেল ডেন্টিনের লেয়ার পাস করে যদি পাল্পে চলে যায়, তাদের মেইন যে নার্ভ বা মজ্জা, তখন আর দাঁত রেস্টোর করা সম্ভব না, সেক্ষেত্রে আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্টে চলে যেতে হয়। তার মানে দাঁতের যে মেইন নার্ভটা সেটাকে আমাদের বের করে ফেলতে হয়, করে সেখানে যে আদার্স প্রসিডিউর আছে সেই প্রসিডিউরের মতো প্রসিডিউর ওয়াইজ কাজ করে আমরা রুট ক্যানাল ট্রিটমেন্ট করে সিল করে দিই আর্টিফিশিয়াল ম্যাটেরিয়াল দিয়ে। বাট দাঁতটা তো নন ভাইটাল হয়ে গেল, যেহেতু আমি নার্ভটা বের করে ফেললাম, তাহলে যে কোনো সময় এটা ভেঙে যেতে পারে, কারণ সেটা ব্রিটেল হয়ে যাওয়ার চান্স থাকে। সেক্ষেত্রে অবশ্যই আমরা সাজেস্ট করি যেসব ক্ষেত্রে ক্ষয়গুলো বেশি হয় যাতে একটা কাভারিং করে ফেলে, যেটাকে আপনি ক্রাউন বললেন, ক্যাপ করে ফেলে, তাহলে দাঁতটা লং টাইম ভালো থাকে। তো সেই ক্যাপের ক্ষেত্রে আপনারা দেখি বলেন পোর্সেলেনের ক্যাপ লাগাবেন না, গোল্ডের ক্যাপ লাগাবেন না, সিলভারের ক্যাপ লাগাবেন, কিছু কথা কিন্তু বলতে গেলে আসলে কোন ক্যাপটা ভালো হয়? ক্যাপটা আসলে এখন, আগে তো এত লেটেস্ট জিনিস ছিল না, এখন আমাদের দেশে অনেক লেটেস্ট ধরনের ম্যাটেরিয়াল চলে আসছে, জিরকোনিয়া বলেন, ইমেক্স বলেন, বিভিন্ন ধরনের, এগুলো এখন খুব ডিমান্ডিং। মেটাল ক্যাপটা একটু ভারী হয়, মেটালের অনেকে পেছনের দাঁতে হাড্ডি খাওয়ার প্রবণতা বেশি থাকে, তাদেরকে আগে আমরা মেটাল ক্যাপ দিতাম, এবং মেটালের উপরে আবার পোর্সেলিন দিয়ে একটা লেয়ার দিয়ে দাঁতের কালারের সাথে ম্যাচ করে দেওয়া হয়। এখন লেটেস্ট হচ্ছে জিরকোনিয়া ক্যাপ, এবং সেটা নিচে মেটালের কোনো লেয়ার থাকে না, জিরকোনিয়া সেলফ হচ্ছে একটা শক্ত এবং খুবই ন্যাচারাল লুক দেয় দাঁতের সাথে, এবং এটাই সবচেয়ে বেশি এখন পপুলার। আচ্ছা, আরেকটা বিষয় আমরা বলি যে এটা তো আপনি রুট ক্যানাল কথা বললেন, আবার কোনো কোনো সময় আপনারা দাঁত এক্সট্রাকশন করেন, দাঁত উঠায় ফেলেন আসলে। তো আমরা যেটা জানি দাঁত তো উঠায় ফেলে দাঁত তো থাকলো না, কিন্তু দাঁত রেখে চিকিৎসা করাটা ভালো। তো এখন দাঁত উঠানোর কখন প্রয়োজন হয়ে পড়ে? খুবই সুন্দর কোশ্চেন। আমার সাবজেক্টটা কনজারভেটিভের, আমি অবশ্যই সবসময় চাই দাঁতকে সংরক্ষণ করার, কখনোই আমি চাই না যে দাঁতটা ফেলুক, যতটুকু
যতক্ষণ পর্যন্ত লাস্ট পর্যন্ত আমরা ট্রাই করি। এখন কিছু কিছু দাঁত আপনার একেবারে ইন্ডিকেটেডই দাঁতটা ফেলতে হবে। যদি ধরেন আপনার একদম থার্ড মোলার, যেটাকে আমরা আক্কেল দাঁত বলি, সেই আক্কেল দাঁত উঠতে পারছে না, স্পেস নেই, তো সেখানে বারবার আপনার ইনফেকশন হচ্ছে, খাবার জমে, যেটাকে আমরা পেরিকর্নিটিস বলি, তো বারবার ইনফেকশন হচ্ছে, সেক্ষেত্রে আপনার যেহেতু স্পেস নাই, দাঁতটাকে অবশ্যই আপনার ফেলে দিতে হবে। কোনো কোনো দাঁত থাকে একদম হরাইজন্টালি ইম্প্যাক্টেড, যেটা পাশের দাঁতকে নষ্ট করছে, এবং উপরের থার্ড মোলারগুলো দেখা যায় যে বাক্য ভার্সন মানে বাক্যালি প্লেস থাকে, তো সেই সব ক্ষেত্রে চিক বাইট হতে থাকে। এইসব ক্ষেত্রে আক্কেল দাঁতগুলো আসলে রাখা যায় না, বাট পজিশন যদি ঠিক থাকে অবশ্যই সেটা রাখা সম্ভব। আর আমরা তো রুট ক্যানাল করে সংরক্ষণ করার চেষ্টা করি, কিন্তু ওই যে বললাম, পেশেন্ট যদি কেয়ারফুল না থাকে, নিজে সচেতন না থাকে, সে যদি প্রপার টাইমে না আসে, তখন ক্যারিজটা হয়ে একদম দাঁতের রুট পর্যন্ত চলে যায়, ম্যাক্সিমাম পোর্শনই থাকে না, ইনফেকশন হয়ে পুজ হয়ে একদম দাঁতের যে বাইফার্কেশন এরিয়া সেটা ইনভলভমেন্ট হয়ে যায়, দাঁতের রুটের ভেতরে গোড়ায় বড় কোনো রিলেশন বা ইনফেকশন আছে, সেক্ষেত্রে দাঁতটা আসলে রেস্টোর করা যায় না, ফেলে দিতেই হয়। কনজারভেটিভ ট্রিটমেন্ট আর কাজ করে না, তখন ফেলে আমরা রিপ্লেসমেন্ট হিসেবে ব্রিজ করে দেই, অথবা কেউ ইমপ্ল্যান্ট নিতে চাইলে ইমপ্ল্যান্ট নেয়, এরকম বিভিন্ন ধরনের প্রসেসিস এই ট্রিটমেন্ট বিষয়টা আছে। একটু জানতে চাইবো যে ইমপ্ল্যান্ট যে শব্দটা কথা বলেছেন, যে ইমপ্ল্যান্টটা আসলে কিভাবে করেন বা ব্রিজটা কখন করেন? আচ্ছা, দুইটার পারপাস একই। যেমন আপনার সামনের একটা দাঁত, ধরেন ফার্স্ট মোলার, সামনের একটা দাঁত উঠিয়ে ফেলেছেন, তো সেই ক্ষেত্রে তো জায়গাটা ফাঁকা হয়ে গেছে, সেই জায়গায় যদি আমি ইমপ্ল্যান্ট বা ব্রিজ না করি, পাশের দুটো দাঁত টিল্টেড হতে থাকবে এবং উপরের দাঁতটা এক্সট্রুশন হবে, নিচের দিকে নামতে হবে, তো সেক্ষেত্রে অবশ্যই আমার একটা আর্টিফিশিয়াল টুথ তো লাগবে। তো দাঁত আগে যেটা বেশি প্রচলিত ছিল, ব্রিজ করা হতো। সেই ব্রিজ করার ক্ষেত্রে যদি একটা দাঁত মাঝখানে মিসিং থাকে, পাশের দুইটা দাঁতের সাপোর্ট নিয়ে মাঝখানে একটা দাঁত বসে, যেটা হচ্ছে ডেন্টাল ব্রিজ। তার মানে পাশের দুইটা ভালো দাঁতকে আমার রুট ক্যানাল করে মাঝখানে একটা আগলা Implant দাঁত করলেন। আগলা দাঁত বসিয়ে, যেটাকে পন্টিক বলে আমাদের ভাষায়, আর্টিফিশিয়ালি একটা আলাদা দাঁত বসে পাশের দুইটা দাঁতের সাপোর্টে। অনেকে রুট ক্যানাল ছাড়াও হালকা স্লাইসিং করে ব্রিজ বসানো যায়, এটা এক পদ্ধতি। আর এখন যেটা লেটেস্ট সেটা হচ্ছে ডেন্টাল ইমপ্ল্যান্ট, সেটা পাশের দুইটা দাঁতের কোনো সাপোর্ট লাগে না। এটা যেটা করে, ওই জায়গায় একটু অ্যানাস্থেশিয়া দিয়ে দাঁত, অবশ্যই কিছু কন্ডিশন আছে, তার বোনসটা হেলদি কিনা, ওখানে দাঁত বসাতে পারবে না, তার এজটা কীরকম, তারপর এগুলো কনসিডার করে আমাদের প্রপার সিবিসিটি, এক্সরে এগুলো নিয়ে, ওই উনি যদি পারফেক্ট কন্ডিশনে থাকে, তখন আমরা ওই বোনসটা ড্রিল করে একটা স্ক্রুর মতো, ডেন্টাল ইমপ্ল্যান্ট স্ক্রুর মতো বসিয়ে দেওয়া হয়, এটাকে দাঁতের রুটটাকে রিপ্লেস করে। পরবর্তীতে এটা অ্যাডজাস্টমেন্টের জন্য আবার 3 মাস টাইম আমরা রাখি, যাতে ওই রুট মানে ইমপ্ল্যান্টটা বোনসের সাথে হিল হয়, অ্যাডজাস্ট হয়ে গেলে উপরে আমরা একটা হিলিং অ্যাবাটমেন্ট দিয়ে ক্যাপ বসিয়ে দিই। এটা সুবিধা হলো, ওই মিসিং প্লেসে একটা দাঁতই বসলো, পাশের কোনো দাঁতের সাপোর্ট নিতে হচ্ছে না। তার মানে ওই ওই দাঁতটা বসলো এবং পাশের দাঁতগুলো টিল্টিং হওয়ার সুযোগ আর কোনো থাকলো সুযোগ থাকলো না। এটা একটা ভালো পদ্ধতি। জি। আরেকটা বিষয় আছে যে আমরা দেখি অনেক সময়, বিশেষ করে ইয়াং এইজে মেয়েদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রেও আমরা দেখি দাঁত আঁকা বাঁকা থাকে, বাইরের দিকে বাড়ানো থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার একটা চিকিৎসা, তাদের চিকিৎসা প্রয়োজন জি, হয়, জি, তাদের জি। সৌন্দর্যের জন্য অনেক সময় তারা চিকিৎসাটা চায়, সেক্ষেত্রে আপনার কী চিকিৎসা দিয়ে থাকেন? এইটা হচ্ছে আমাদের একটা আলাদা সাবজেক্টই আছে, অর্থোডন্সিয়া। তো অর্থোডন্টিস্টরা এই ট্রিটমেন্টটা নর্মালি দিয়ে থাকে, যেমন খেয়াল করলে দেখবেন ব্রেসেস পরানো, তো যাদের তারের মতো লাগানো তারের থাকে। মতো পেঁচিয়ে পেঁচিয়ে দাঁতে দেওয়া হয় এবং সেখানে ব্র্যাকেট দেওয়া হয়, ওটা অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে প্রত্যেক মাসে একটা করে ভিজিট থাকে, বা 2টা ভিজিটের মাধ্যমে লং টাইম একটা ট্রিটমেন্ট। এবং এটারও লেটেস্ট এখন ট্রিটমেন্ট চলে আসছে, ইনভিজিলাইনার, অ্যালাইনার, এগুলা চলে আসছে, এগুলোর মাধ্যমেও ট্রিটমেন্ট করা যায়। এবং অনেক সময় দেখা যায় যে যাদের অনেক বেশি ক্রাউডিং থাকে, তো সেক্ষেত্রে 2টা 4টা দাঁত ফেলে দিতে হয়, ফেলে তারপর সেটাকে অ্যাডজাস্ট করা হয়। আবার অনেকের আঁকাবাঁকা থাকলে, স্পেসিং থাকলে সেটাও অ্যাডজাস্ট করা যায়, এবং অর্থোডন্টিক ট্রিটমেন্টের মাধ্যমে এটা ইজিলি করা সম্ভব। আচ্ছা, আর আমরা যদি শিশুদের নিয়ে চিন্তা করি, যে শিশুদের দাঁত আসলে আমরা দেখি অনেক সময়, এই সময় কিন্তু দুধ দাঁতগুলো উঠে যায়, দাঁত নড়ে, দাঁত ফেলতে হয়, আসলে শিশুদের দাঁতের যত্ন কী করে নেওয়া উচিত? শিশুদের দাঁতটা আসলে বাচ্চার বয়স যখন মানে জন্মের পর থেকেই যখন দাঁতটা আসা শুরু করে, তখনই শিশুর দাঁতের যত্ন নিতে হবে। বাচ্চা তো নিজে নিতে পারবে না, সেক্ষেত্রে তার গার্জিয়ানকে অবশ্যই কনসিয়াস থাকতে হবে, কারণ এই সময় বাচ্চা দুধ খায়, দুধ খেয়ে ঘুমিয়ে যায়, ফিডার খায়, মুখে দুধ রেখে ঘুমাতে থাকে, তখন দেখা যায় যে দাঁতের পাশে যে মুখের পাশে যে ফোল্ডটা থাকে, মিউকোবাক্কাল ফোল্ড, ওখানে দুধটা জমে থাকে, দাঁতের লেয়ারে লেগে থাকে, তখন কিন্তু ওখান থেকেই দাঁতে ডেন্টাল প্লাক হয়ে আস্তে আস্তে ক্যারিজে পরিণত হয়। সেই ক্ষেত্রে আমরা হাতে, বা মাদেরকে বলে দিই, প্যারেন্টসদেরকে হাতে গজ পেঁচে বা পরিষ্কার কাপড় লবণ গরম পানিতে চুবিয়ে সেটা যেন পরিষ্কার করে দেওয়া হয়। এরপর যখন বাচ্চা আস্তে আস্তে বড় হয়ে কুলি করতে শেখে,
তখন থেকে আমাদের অ্যাডভাইস দেওয়া থাকে যে আপনার বাচ্চার হাতে ব্রাশ দিয়ে দিবেন এবং তাকে ব্রাশিংয়ের প্র্যাকটিসটা করিয়ে দিবেন। এক্ষেত্রেও বাচ্চাদের ক্ষেত্রেও পেস্টের ব্রাশের একটা বিষয় আছে। বড়দের যেমন ফুল ব্রেসেলটা কাভার করে পেস্ট নেওয়া হয়, বাচ্চাদের মটর দানার পরিমাণ পেস্ট নিয়ে ব্রাশ করতে শেখানো হয় এবং বাজারে অনেক ছোট ছোট সুন্দর আকর্ষণীয় ব্রাশ পাওয়া যায় যেটা বাচ্চাদের জন্য হেলদি, সেই ব্রাশগুলো ইউজ করতে বলা হয়। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের দাঁতটা খেয়ে গেছে, ভেঙে গেছে, বা আমাদের ভাষায় আমরা বলি পোকায় ধরেছে, তখন কিন্তু আমরা খুব সঙ্গত কারণেই তাদের বলি সে বেশি চকলেট খায় এই জন্য তার দাঁতে পোকা ধরছে। আসলে বিষয়টা যদি ব্যাখ্যা করতে। বিষয়টা পোকা আসলে ব্যাকটেরিয়া, এখানে পোকা পোকা এই কথাটা কিন্তু আমরা বলি জি আমাদের জি, একটা বাচ্চাদের ক্ষেত্রে। সচরাচর বলা হয় পোকা, পুটিং, এই হ্যাঁ। ধরনের বিষয়গুলো চলে আসে। ওই তো আমি যেটা বললাম যে প্রপার কেয়ারটা যদি না করা হয় তখন তো আস্তে আস্তে এটা তাতে ক্যারিজটা হবেই বাচ্চার, কারণ বাচ্চারা সুগারি খাবার খায় বেশি, দুধ খাচ্ছে, জুস খাচ্ছে, চকলেট খাচ্ছে এবং এটা দাঁতের লেয়ারে লেগে যাচ্ছে। অ্যাটলিস্ট ঘুমাতে যাওয়ার আগে বাচ্চার প্যারেন্টস যদি সেই অভ্যাসটা বাচ্চার গড়ে তোলে, নিজের সাথে সাথে বাচ্চাটাও ব্রাশ করে নিবে, তাহলে এই ক্যারিজগুলো নর্মালি হয় না। তো যখন হয়েই যায় সেটারও ট্রিটমেন্ট আছে, এবং সেটার জন্য আমাদের কাছে আসতে হবে, তার পুরো মুখের একটা এক্সরে করতে হবে এবং সমস্যা যেটা চ্যালেঞ্জিং হয়ে যায়, বাচ্চাদের কাজ করাটা খুব চ্যালেঞ্জিং, কোঅপারেট করতে চায় না, সেক্ষেত্রে প্রপার কাউন্সিলিংয়ের মাধ্যমে আমরা আস্তে আস্তে বাচ্চার ট্রিটমেন্টটা দিয়ে থাকি। না, আমাদের একটা ধারণা আছে বা অনেকেই ধারণা পোষণ করে যে বাচ্চা তো দুধ দাঁতে খেয়ে গেছে বা ভেঙেছে, এটা তো পড়েই যাবে, চিকিৎসার প্রয়োজন নেই, এরকম একটা ধারণা কিন্তু আছে আমাদের। এটা খুবই ভুল একটা ধারণা। প্রথমত কারণ হচ্ছে এই দাঁতগুলোর নিচেই কিন্তু পার্মানেন্ট টুথ জ্যামটা থাকে। তো আপনি যদি এই দাঁতগুলোকে দুধ দাঁতকে অবহেলা করেন, আলটিমেটলি পার্মানেন্ট টুথ জ্যাম ডিজিজ কন্ডিশন থাকে তাহলে জি। নিচের দাঁতগুলো ভালো আসবে না। কখনোই ভালো আসবে না, ওইটাও অ্যাফেক্টেড হবে। এবং এই নেগলেক্ট করার কারণে এই বয়সে ধরেন একটা বাচ্চার 11 বছর বা 12 বছরের দাঁতটা পড়বে, তার ক্যারিজ হয়ে যদি আমি 6 বছরেই তার ব্যথা শুরু হলো, ওই দাঁতটা ট্রিটমেন্ট না করে যদি আমি দাঁতটা ফেলে দিই, এরকম অনেক পেশেন্ট আসে আমি ট্রিটমেন্ট করবো না, আমার বাচ্চার এই দাঁতটা পড়ে যাবে, আপনি দাঁতটা ফেলে দেন। তো তার কথা মতো যদি আমি দাঁতটা ফেলে দিই, পরবর্তীতে কি হবে, ওই দাঁতটা তো আসবে 11 বছর বয়সে, 6 বছর বয়সে যদি আমি দাঁতটা ফেলে দিই, অন্য দাঁত সেই দাঁতটার জায়গাটা নিয়ে নেবে এবং আঁকাবাঁকা কিন্তু এখান থেকেই শুরু হয়। তো এই ধরনের অনেক গার্জিয়ানের এটা খামখেয়ালি বলেন বা না বুঝতে পারার কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আচ্ছা ডাক্তার নাশিদ, আপনারা কিন্তু বিআরবি হসপিটাল একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছেন, মানে ডেন্টাল অ্যাওয়ারনেস। আসলে এই যে প্রোগ্রামটা ডেন্টাল অ্যাওয়ারনেস, আপনারা ফ্রি ডেন্টাল ক্যাম্প করছেন, আসলে এটা যদি উদ্দেশ্যটা বলতেন বা আপনারা কি করছেন এখানে। খুব সুন্দর একটা কোশ্চেন করেছেন। জি, আমাদের এই 6 আগস্ট 2026 থেকে 12 আগস্ট 2026 সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত টোটালি ফ্রি একটা ক্যাম্পিং হচ্ছে এবং যেখানে একজন বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর সুযোগ পাবে এবং প্রতি বছরই আমরা এই উদ্যোগটা নিয়ে থাকি একটা নির্দিষ্ট টাইমে, জাস্ট পেশেন্টকে জানানো, অ্যাওয়ার করা, সচেতন করা, যাতে করে আপনারা আপনাদের দাঁতটাকে কি কন্ডিশনে আছে, অনেক সময় দেখা যায় একটু ব্যথাকে নেগলেক্ট করছি, রক্ত পড়া, যেগুলো আমি বললাম, এগুলো আপনারা ফ্রি আমাদেরকে দেখিয়ে ওই ট্রিটমেন্টটা পরবর্তীতে নিতে পারবেন এবং একটা বিশাল ডিসকাউন্টেরও ব্যবস্থা আছে। তারা যদি এই সময়ের মধ্যে এসে আমাদেরকে দেখিয়ে যায়, তাদের রোগ নির্ণয় এবং এক্সরে করে আমরা ডিটেলস তাদেরকে প্রসিডিউর বলে দিব যে এই ট্রিটমেন্ট প্ল্যানে আগালে মানে একটু আপনারা তাকে একটা ডিসকাউন্টে সুবিধা দিলেন যে করার জন্য, এবং তারা একটা পারবেন। অ্যাওয়ারনেস তৈরি করলেন। জি। অনেক ধন্যবাদ ডাক্তার নাশিদ তাবাসসুম ত্রিনা, সুন্দর করে আমাদের দাঁত সম্পর্কে বললেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিআরবি হসপিটাল এবং সবাইকে। প্রিয় দর্শক, দাঁত থাকতে দাঁতের মর্যাদা আমাদেরকে বুঝতে হবে। দাঁতের চিকিৎসা নেওয়ার জন্য বছরে দুবার না হলে অন্তত একবার করে ডেন্টিস্টের পরামর্শ নিয়ে আপনার দাঁতের যত্ন নিতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন।